হিট অ্যান্ড টেম্পারেচারের সেকেন্ড পার্টে আমরা কিছু অ্যাপ্লিকেশান দেখব। যেমন এখানে একটা প্রবলেম আমরা দেখছি যে ফর অ্যান আইডিয়াল গ্যাস ফাইন্ড দ্য ভ্যালু অফ গামা। গামা মিনস এখানে ভলিউম এক্সপ্যানশন কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন ইন কেস অফ গ্যাস, অ্যান্ড দ্য গ্যাস ইজ আইডিয়াল গ্যাস। তো ফর অ্যান আইডিয়াল গ্যাস ফাইন্ড দ্য ভ্যালু অফ গামা অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। প্রেশার যদি আমরা কনস্ট্যান্ট রাখি একটা সিস্টেমে, একটা গ্যাসিয়াস সিস্টেমে, আমরা টেম্পারেচারকে ইনক্রিজ করছি, তাহলে কি হয়, গ্যাসটা এক্সপ্যান্ড করে, আমরা এটা জানি। কিন্তু এই এক্সপ্যানশনের সময় আমরা ধরে নিচ্ছি যে গ্যাসের প্রেশার সেমই রয়েছে, তাহলে সেম প্রেশারে, কনস্ট্যান্ট প্রেশারে আইডিয়াল গ্যাসটার কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন কত হবে? তো দিস আর দ্য অপশানস। তো বেসিক্যালি ভলিউম এক্সপ্যানশন কোফিশিয়েন্ট সেটা আমাকে জানতে হবে। তো তার জন্য আমরা দেখো গ্যাস ইকুয়েশনটা নিয়ে আমরা কাজটা শুরু করব। পিভি ইকুয়ালস টু এনআরটি। পিভি ইকুয়ালস টু এনআরটিতে পি যেহেতু কনস্ট্যান্ট আছে, এক্ষেত্রে ভি হচ্ছে ভলিউম, তাহলে আমরা ডিফারেন্সিয়ালটা শুধুমাত্র ভেরিয়েশনটা ভলিউমের উপর করব। তাহলে পি ডিভি ইজ ইকুয়ালস টু এন আর, এন হচ্ছে নাম্বার অফ মোলস, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর চেঞ্জ হচ্ছে এখানে টেম্পারেচার, দ্যাট ইজ ডিটি। সো পি ডিভি ইকুয়ালস টু এন আর ডিটি। ওকে, নাও আমরা যেটা করতে পারি, দেখো যে পি ডিভি, সেখানে আমরা লিখতে পারি পিভি গামা ডিটি ইজ ইকুয়ালস টু এন আর ডিটি, কারণ ডিভি ইকুয়ালস টু ভি গামা ডিটি এটা আমরা আগে জানি। ডিভি দ্যাট ইজ চেঞ্জ ইন ভলিউম ইজ ইকুয়ালস টু ভি গামা ডিটি। ওকে, সেখান থেকে দেখো পিভি গামা ডিটি ইকুয়ালস টু এন আর ডিটি হলে গামা ইকুয়ালস টু এন আর বাই পিভি দ্যাট ইজ ইকুয়ালস টু 1/t, কারণ পিভি ইকুয়ালস টু এনআরটি পুট করলে 1/t। সো আমরা এখান থেকে একটা নিউমেরিক্যাল জাস্ট করলাম, যেখানে আমরা কোএফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশনের ডেফিনেশন থেকে আইডিয়াল গ্যাসের জন্য এই ক্যালকুলেশনটা আমরা করলাম, যেখানে দেখলাম গামা ইকুয়ালস টু 1/t। তাহলে গামা বেসিক্যালি কি 1/t, গামার এক্সপ্রেশন ফর আইডিয়াল গ্যাস, কোএফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, অবশ্যই কনস্ট্যান্ট প্রেশারে। তো আমরা সাবস্ক্রিপ্টটা পি অ্যাড করে দিতেই পারি। অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ ইকুয়ালস টু 1/t। এটা কিন্তু কনস্ট্যান্ট প্রেশারের জন্য এটা ভ্যালিড হচ্ছে, যেটা তোমাকে বলা আছে, তাই 1/t। ঠিক আছে, তো একটা জাস্ট অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। ওকে, যেমন ধরো আমরা আরেকটা যদি এখানে অ্যানালিসিস করি, যেমন বাইমেটালিক স্ট্রিপ। তোমরা বাইমেটালিক স্ট্রিপের নাম শুনেছো? বাইমেটালিক স্ট্রিপ একটা লিনিয়ার এক্সপ্যানশনের একটা ঘটনা। ডিফারেন্ট মেটেরিয়াল থাকে, আমরা বলেছিলাম মনে হয় যে তোমার ফায়ার এক্সটিংগুইশার ইউজ করা হয় এখানে, বা এই বেল অ্যালার্ম হিসাবে ইউজ করা হয় বাইমেটালিক স্ট্রিপ। সো হোয়াট ইজ বাইমেটালিক স্ট্রিপ? বাইমেটালিক স্ট্রিপটা কি? দুটো ডিফারেন্ট মেটাল নিয়ে তৈরি, দুটো একটা ব্রাসের তৈরি আর স্টিলের, হয়তো দুটো পার্ট আছে, আপার পার্টটা স্টিল আর লোয়ার পার্টটা সাপোজ ব্রাশ দিয়ে তৈরি। অর্থাৎ কি বলছি, দুটো মেটেরিয়াল একটা কনস্ট্যান্ট লেন্থের আছে, এটা রিভেটিং করে আটকানো আছে, জয়েন করা আছে, মেটালগুলোকে রিভেট করে একটা বাইমেটাল স্ট্রিপ বানাতে হয়েছে, যার দুটো ডিফারেন্ট মেটেরিয়াল, অর্থাৎ কোফিশিয়েন্টের ভ্যালুটা কি ডিফারেন্ট, তাই না? কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন ডিফারেন্ট, দুটো ডিফারেন্ট মেটেরিয়াল। এবং উপরের দিকে সেইটা রাখি আমরা, যার কোফিশিয়েন্টের ভ্যালুটা হচ্ছে মেটালটার কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন ইজ গ্রেটার দ্যান লোয়ার, আলফা 2 ইজ ডিফারেন্ট তো হবেই, ও আলফা 2 ধরো ইজ গ্রেটার দ্যান আলফা 1। এখন যখন হিট সাপ্লাই করা হয় এই সিস্টেমে, যখন হিট কি করা হচ্ছে, সাপ্লাই করা হচ্ছে, ফায়ার এক্সটিংগুইশার হয়তো আগুন লেগে গেছে হঠাৎ করে, তখন কি হচ্ছে, সুইচিং হিসাবে ইউজ করতে পারি, সুইচ হিসাবে এখানে। এবার যেই হিট সাপ্লাই করা হচ্ছে, দেখো যার
কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন বেশি, সেটা কি হবে, বেশি এক্সপ্যান্ড করবে কম্পেয়ার টু লোয়ার পার্ট, আলফা ওয়ান কম আছে এখানে। তাহলে যদি আলফা টুটা বেশি এক্সপ্যান্ড করে, ইকুয়াল এক্সপ্যানশন তো হবে না, আনইকুয়াল এক্সপ্যানশন, তার জন্য এটা বেন্ড করে যাবে। ইকুয়াল হলে ইকুয়ালি স্ট্রেট করতো লেন্থ ওয়াইজ, কিন্তু এটা বেশি বেন্ড করার চেষ্টা করছে, এটা বেশি এক্সপ্যান্ড হওয়ার চেষ্টা, লোয়ার পার্টটা অতটা এক্সপ্যান্ড হচ্ছে, তাহলে কি লোয়ার পার্টটা ছোটই থাকবে, ওপরের পার্টটা বেশি কি হয়ে যাবে, এক্সপ্যান্ড করার জন্য বেন্ড করে যায়। এরকম একটা ব্যাপার ঘটবে, এরকম একটা ব্যাপার ঘটবে হিট সাপ্লাই করলে। তার মানে কি কানেকশনটা হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়ে ফায়ার বা কানেক্ট হয়ে যাচ্ছে, দিয়ে অ্যালার্মটা বাজতে শুরু করছে। তার মানে কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে দেখো, লেন্থটা চেঞ্জ হলো, ইনিশিয়াল লেন্থ এল ছিল, তার এই লোয়ার পার্টটার লেন্থটা সাপোজ হয়ে গেল কত, L1, আপার পার্টটার লেন্থ কত হচ্ছে L2, ক্লিয়ার? হ্যাঁ, আপার পার্টটার লেন্থ L2 হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা একটা পার্টিকুলার সার্কুলার একটা শেপ নিয়ে নিল, একটা অ্যাঙ্গেল প্রডিউস করছে, ধরলাম সে অ্যাঙ্গেলটা কত, থিটা। থিটা একটা সার্কুলার শেপ নিচ্ছে, তাহলে আমরা ধরে নিচ্ছি লোয়ার পার্টটা যে রেডিয়াসটা, সেটা হচ্ছে যে সার্কুলার একটা পার্ট, সেটা আর ধরে নিচ্ছি, আর বাকিটা যে আপার পার্টটা, সেটা এক্সট্রা অ্যামাউন্টের যেটুকু এক্সপ্যানশন হয়েছে সেটা এক্স ধরছি, অর্থাৎ ওপরের রেডিয়াসটা, ওপরের মেটালের রেডিয়াসটা এক্স, এক্সটা অ্যাকচুয়ালি এক্স প্লাস আর, আর লোয়ার পার্টটা হচ্ছে আর। তো আমাকে রিলেট করতে বলছে, ফাইন্ড রিলেশন বিটুইন আর এক্স, এখানে লিখছি ফাইন্ড রিলেশন এমন বা এক্সপ্রেস আর রেডিয়াস, যে এক্সপ্যানশন হওয়ার জন্য যেটা কার্ভ তৈরি হলো, সেই কার্ভেচারের যে রেডিয়াসটা হলো লোয়ার পার্টটা, সেই রেডিয়াসের সঙ্গে রিলেট করো, কার সঙ্গে, আর এর সঙ্গে কোএফিসিয়েন্টগুলোকে রিলেট করো, আলফা ওয়ান আলফা, তো এদের উপরে ডিপেন্ডেন্ট, আর কি ওই এক্স অ্যামাউন্ট দেওয়া আছে তোমাকে ওটা। তো এটা করা যেতে পারে। কিভাবে করব আমরা এই প্রবলেমটা, কোথা থেকে স্টার্ট করব, L2 L1 আলফা টু আলফা 1, তাহলে আমরা বেসিক প্রথমে আমরা যেটা লিখতে পারি সেটা কি, যে L2 L1 এগুলো তো আমরা জানি, যে বেসিক অ্যানালিসিস যেটা আমাদের করেছি অলরেডি। L2 ইকুয়ালস টু কি, L2 ইকুয়ালস টু কি, L আলফা টু ডেল্টা টি, চেঞ্জ ইন টেম্পারেচার ডেল্টা টি হলো ধরে নিচ্ছি, তাহলে L2 ইকুয়ালস টু L আলফা টু ডেল্টা। L1 হচ্ছে কি সেম লেন্থ ছিল তো ইনিশিয়াল, কিন্তু কোএফিসিয়েন্টটা আলাদা, টেম্পারেচার চেঞ্জও সেম, লেখা যেতে পারে। সো এই দুটো রেশিও করলে আমরা কি পাবো, L2 বাই L1, L2 বাই L1 ইজ ইকুয়ালস টু আলফা টু বাই, এক্ষেত্রে আলফা 1, পেয়ে গেলাম, পেলাম এটা, এই রিলেশনটা। আর কি লিখতে পারি এখান থেকে, এই পার্টিকুলার ছবিটা থেকে আমরা কি লিখতে পারি, L2 ইকুয়ালস টু কি, দেখো, হ্যাঁ, সার্কেলের রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল পার্ট থিটা, এস ইকুয়ালস টু এস, দিস কার্ভেচার ইজ কি এস না, মানে L2 ইকুয়ালস টু আর থিটা, কিন্তু আর নয়, আর প্লাস এক্স থিটা। তাহলে L1 কত হয়ে যাবে, L1 এর রেডিয়াসটা আর আছে, তাহলে আর থিটা লেখা যেতে পারে। এভাবে রিলেট করতে পারি তো, হ্যাঁ এভাবে আমরা রিলেট করতে পারি। তাহলে দেখো তুমি এদের মধ্যে কোনো রিলেশন পাচ্ছ কিনা, আমাকে আলটিমেটলি আরটাকে ইন টার্মস অফ আলফা টু আলফা 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, থিটা দেওয়া নেই, থিটা আমি ধরে নিচ্ছি এখানে, তাহলে করা যেতে পারে। রেশিও করো, L2 বাই L1 কত আসছে, আর প্লাস এক্স বাই আর, L2 বাই L1 ইকুয়ালস টু কি, আর প্লাস এক্স বাই আর। পুট করে দাও, এখানে পুট করে দাও, তাহলে কি আসবে দেখো কি আসছে, তাহলে আলফা 2 বাই আলফা 1 ইজ ইকুয়ালস টু আর প্লাস এক্স বাই আর। সেখান থেকে ক্যালকুলেট করো, এই সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে আর এর ভ্যালুটা ক্যালকুলেট করো, আর এর ভ্যালুটা কত আসছে, ক্যালকুলেটার, আর এর এক্সপ্রেশন করবে সবাই, করে আমাকে বলো ফাইনাল এক্সপ্রেশন কত আসছে আর এর।
x বাই আলফা টু মাইনাস আলফা ওয়ান, রিভার্স করো, 1 প্লাস এক্স বাই আর, তাই তো 1 প্লাস এক্স বাই আর ইজ ইকুয়ালস টু আলফা টু বাই আলফা ওয়ান, তাহলে এক্স বাই আর ইকুয়ালস টু কত, আলফা টু বাই আলফা ওয়ান মাইনাস ওয়ান, তাহলে আর ইকুয়ালস টু রিভার্স হয়ে যাচ্ছে, আর ইকুয়ালস টু উল্টে দাও, তাহলে কত আসবে, আলফা ওয়ান বাই আলফা টু মাইনাস আলফা ওয়ান, আর এক্সটা উপরে চলে যাচ্ছে, এক্স থাকছে, এমসিকিউ দিতেই পারে। ওকে, আর বেসিক আরো অ্যানামোলাস এক্সপ্যানশন অফ ওয়াটার একটা জাস্ট ডেফিনেশন, এই সমস্ত বেসিক যেগুলো তোরা টেনেও পড়েছিস ক্যালোরিমেট্রিতে, সেগুলো জাস্ট কিভাবে হচ্ছে ঘটনাটা সেটা তো আমরা অ্যানামোলাস এক্সপ্যানশন জানি। থার্মাল এক্সপ্যানশনে এই সমস্ত জিনিস আমাদের করতে হবে। ইনিশিয়াল পার্টটা হচ্ছে এইগুলো। এনি ডাউট? টাইম কত হয়েছে না, এটা মনে হয় জুমটা অফ হচ্ছে না, কটা বাজে, কতক্ষণ হলো এটা ক্লাসটা, হ্যাঁ কটা বাজে, মেটালিক স্কেল দিয়ে আমরা অনেক সময় মেজারমেন্ট করি, তো যে স্কেলগুলো মেটাল দিয়ে তৈরি, মেটাল একটা স্কেল, নর্মাল মিটার স্কেল হয়, এটা মিটার স্কেল আছে, তো মিটার স্কেলে যেরকম নর্মাল স্কেল হয় এরকম, যে একটা স্কেল আছে, এই স্কেল দিয়ে আমরা মেজার করছি কোনো একটা পার্টিকুলার লেন্থ মেজার করছি রডের, এইভাবে তো আমরা রাখি, রেখে এইভাবে মেজার করি, যে সব যাই হোক না 3.2 ভ্যালু হয়ে যায়, এটা হচ্ছে রড, আর দিস ইজ দ্য স্কেল। এবার এক্ষেত্রে এই সমস্ত কেসে কিছু সমস্যা তৈরি হয়, হ্যাঁ কিছু প্রবলেম এখানে ক্রিয়েট হতে পারে। কি প্রবলেম হয়, যে যখন টেম্পারেচার চেঞ্জ হয়, একটা স্কেল বানানো আছে পার্টিকুলার একটা টেম্পারেচারে, সেটা ভ্যালুটা শো করছে, বা যখনই ধরো সাপোজ গরম হয়ে যাচ্ছে, মানে হিট সাপ্লাই হচ্ছে, রুম টেম্পারেচারটা বেড়ে গেল, অনেকটাই হয়তো চেঞ্জ হয়ে গেল, সেখানে টেম্পারেচার কি করবে, রাইজ করবে। টেম্পারেচার রাইজ হলে কি হবে, সিস্টেমটা বা স্কেলটা কি করবে, এক্সপ্যান্ড করবে, স্কেল এক্সপ্যান্ড করছে, তাহলে এক্সপ্যান্ড করলে কি হবে, যেটা ইনিশিয়াল যে লেন্থটা মেজার করতো তার থেকে এখন সে অ্যাকচুয়াল যে ভ্যালুটা শো করবে, সেটা কি এর থেকে বেশি শো করবে না কম শো করবে, ট্রুর যে রিডিংটা অ্যাকচুয়ালি, তার থেকে এক্সপ্যানশন যদি করে রডটা, স্কেলটা, রড নয় কে স্কেল, তাহলে সেই রডের লেন্থটা অরিজিনাল যে ভ্যালুটা শো করার কথা তার থেকে কম শো করবে না বেশি শো করবে, এটা শুধু বলো। কম শো করবে, কারণ সে লেন্থ বেড়ে গেছে, তো ডিসটেন্স অফ সেপারেশন বেড়ে গেছে, আগে হয়তো 3.2 শো করছিল, এখন হয়তো করবে 3.1, এই লেন্থটা বেড়ে যাচ্ছে, তাহলে এক্সপ্যান্ড করলে লেস শো করে, কম্প্রেস হলে মোর লেন্থ শো করে, এইটুকু তো মনে রাখতেই পারো, সামান্য জিনিস। তার মানে কি, রড এর যে ভ্যালুটা সে মেজার করবে, স্কেলটা ইজ মেজার্ড শর্ট অফ ইটস অরিজিনাল লেন্থ। তার মানে এখানে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারের জন্য হয়তো স্কেলটা ক্যালিব্রেশন করা আছে, তার জন্য সেটা অরিজিনাল লেন্থ দেখাচ্ছে, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হলে সে রিডিংয়ে এরার শো করবে। তাই এগুলোর কিছু বেসিক নিউমেরিক্যালস আমাদের করতে হয় বলে এটা বলা। তো ট্রু রিডিং যেটা আমরা পাচ্ছি, এখানে এক্সপ্যানশনের কথা বলেছি, ঠিক উল্টো হলে কি হতো, যদি ঠান্ডার সময় কি হয়, কম্প্রেস করে, সেখানে কি হতো, মোর শো করতো রিডিংটা, তাহলে ট্রু রিডিং যেটা অ্যাকচুয়াল রিডিং, তাহলে আমাকে তখন কি করতে হবে, আমাকে আবার ক্যালকুলেশন করে
এররটাকে আইদার প্লাস করতে হবে অথবা কি করতে হবে, মাইনাস করতে হবে। হ্যাঁ, রডের যে রিডিংটা সেটা আইদার প্লাস পাবে। তাহলে যেটা মেজার করছিস, মেজার যে লেন্থ, সেটা থেকে চেঞ্জটাকে, অর্থাৎ লেন্থ যেটুকুনি চেঞ্জ হলো ডিউ টু ইনক্রিজ আর ডিক্রিজ ইন কি টেম্পারেচার, সেটাকে আইদার প্লাস অথবা কি করতে হবে বলো, মাইনাস করতে হবে। আইদার প্লাস আর মাইনাস করতে হবে। তো যদি এক্সপ্যানশন হয় তাহলে এক্সপ্যানশনের সময় অ্যাকচুয়ালি মেজার্ড লেন্থটা কম আসছে, তাহলে সেখানে তখন অ্যাড করতে হবে প্লাস ফর কি, হ্যাঁ, প্লাস ফর কি এক্সপ্যানশন এন্ড মাইনাস ফর কি কম্প্রেশন। বোঝা গেল? এইটুকুনি তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই, যে মেজারটা মেজার করছিস সেটা বেশি পাচ্ছিস কম্প্রেশনের সময়, তার জন্য মাইনাস, যেটা এক্সট্রা চেঞ্জ হয়েছিল সেটাকে তুই মাইনাস করে দিবি। এই হচ্ছে বেসিক একটা আইডিয়া বা একটা টপিক, ডিফেক্ট অ্যান্ড ফল্ট ইন মেটালিক স্কেলস। তো কেন বলা হচ্ছে, ধরো নিউমেরিক্যাল দেওয়া আছে, স্টিল রড is calibrated. Calibration মানে একটা ফিক্সড টেম্পারেচারে, যে টেম্পারেচারে ক্যালিব্রেট সেটাই ট্রু রিডিং শো করে। ফর 20 ডিগ্রি সেলসিয়াস স্টিল রড is calibrated for 20 degree Celsius is used to measure the length of a rod at 30 degrees Celsius. Rodder length which is 30 semi long. Find the observed length of rod. Observed length of rod. If steel দিয়ে তৈরি স্টিল রড, তাহলে স্টিলের আলফা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন গিভেন আছে 1.2 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস। তো প্রথম প্রশ্ন যেটা, যে উইল দ্য রড মেজার লঙ্গার অর শর্টার? And second part হচ্ছে how much longer or shorter? বলো। টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসে ক্যালিব্রেশন করা, কিন্তু মেজার করছে যে রডটা সেটা 30 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে প্রথমত বলো যে সে শর্টার মেজার করবে নাকি লঙ্গার মেজার করবে? শর্টার করবে, কারণ এই যে বললাম এক্সপ্যানশন হচ্ছে, এক্সপ্যানশন হলে কি হয়, অ্যাকচুয়ালি শর্ট মেজার করছে। কতটা কি করে ক্যালকুলেট করব? তো ডেল্টা এল বার করতে হবে। ডেল্টা এল এর ফর্মুলা তোরা জানিস, এল আলফা ডেল্টা টি। এল দেখ গিভেন আছে কত, 30 সেন্টিমিটার। তুই যদি এসআই করে নিতে পারিস, যা সবগুলো সেটাও করতে পারিস। কোএফিসিয়েন্টটা 1.2 × 10⁻⁵ আর চেঞ্জ ইন টেম্পারেচার সেটাও করতে পারিস। তাহলে 30টাকে মিটারে কনভার্ট করে নে, ইন্টু আলফার ভ্যালু কত দেওয়া আছে। আচ্ছা, সিজিএস এসআই সেম ভ্যালুই শো করবে, মানে কেলভিন স্কেলেও যা 1.2 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস ইনভার্সও যা কেলভিন ইনভার্সও তাই। তো সো এসআইও আমরা এটাই ভ্যালু লিখবো, ইন্টু চেঞ্জ অফ টেম্পারেচার কত আছে 20 থেকে 30 মানে 30 - 20 মানে 10 এত মিটার। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার এটাকে তুই অ্যাকচুয়াল লেন্থ তো বলেনি, একটু জানতেও চাইনি অ্যাকচুয়াল লেন্থ বা মেজার্ড লেন্থ, তারা শুধু বলছে কতটা চেঞ্জ হচ্ছে সেটাই দেওয়া আছে, সেটাই কল করলে যা আসবে সেটাই অ্যান্সার। ওকে,
বোঝা গেল, এখানে কিছু ব্যাপার নেই। তো এই জায়গাটা একটু মাথায় রাখছি। আর কি অ্যাপ্লিকেশন আছে এই যে টেম্পারেচার তোর এক্সপ্যানশনের আর কি এফেক্ট আছে, অন্য আর কোথায় এফেক্টেড হয় সেটা আমরা একটু দেখি। আর কোথায় এফেক্ট করতে পারে, পেন্ডুলামের রিডিং অনেক সময় এফেক্ট হয়, তাই না? ঘড়ি, পেন্ডুলাম ক্লক স্লো হয় অথবা কি হয়, ফাস্ট হয়। কতটা স্লো কতটা ফাস্ট হবে, টাইমটা কতটা ফাস্ট হচ্ছে কতটা স্লো হচ্ছে, সেটা ডিপেন্ড করে কতটা টেম্পারেচার কতটা লেন্থ, সেই জায়গাটা আমরা একবার একটু দেখব। পেন্ডুলাম বেস ক্লক, ঠিক আছে, পেন্ডুলাম বেস ক্লক। তো পেন্ডুলামের ডায়াগ্রামটা কি থাকে বেসিক্যালি, কেন থার্মালি ডিপেন্ড করে, কারণ এখানে একটা মেটাল রড, মেটাল রড না তো থিন একটা ইনএক্সটেন্সিবল একটা স্ট্রিং থাকে, তার সঙ্গে একটা মেটালিক বব থাকছে, একটা পার্টিকুলার লেন্থ আছে, এই লেন্থের উপরে ডিপেন্ড করে এফেক্টিভ লেন্থ অফ পেন্ডুলাম, তার উপর ডিপেন্ড করবে। এবং এইটা কি দিয়ে তৈরি, মেটাল দিয়ে। যদি মেটালিক হয় তাহলে কি থাকবে, সেই মেটালের একটা আলফা থাকবে। আর চেঞ্জিং ধরো তোমার কি করবে, তুমি এখানে টেম্পারেচার চেঞ্জ করছো, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কোনো একটা শীতকালে বা গরমকালে রুম টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সাপোজ ডেল্টা থিটা অ্যামাউন্ট অফ চেঞ্জ হলো, থিটা দিয়ে অনেক সময় রিপ্রেজেন্ট করা যায় বিভিন্ন উপায় নোটেশনে, ডেল্টা দিয়ে আমরা লিখে আসছি এতক্ষণ, ডেল্টা থিটা দিয়েও রিপ্রেজেন্ট করা যেতে পারে, ক্যাপিটাল থিটা দিয়ে চেঞ্জ ইন টেম্পারেচারটা একটু খেয়াল রাখবে। তো এখানে জিজ্ঞেস করছে তোমার স্লো হবে ঘড়িটা না ফাস্ট হবে, এবং হলে কতটা হবে। হ্যাঁ, গরমকালে ঘড়ি কি হয়, সামারে লেন্থটা ইনক্রিজ করে, তাহলে কার উপর ডিপেন্ড করে বেসিক্যালি, ইকুয়েশনটা কি, টাইম পিরিয়ডের এক্সপ্রেশন কি, 2 পাই √L/G, এটা হচ্ছে বেসিক এক্সপ্রেশন। এখানে তুমি দেখতেই পাচ্ছ পরিষ্কার যে এল চেঞ্জ হলে টি চেঞ্জ হবে, টাইম পিরিয়ড, অর্থাৎ টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান কমপ্লিট অসিলেশন চেঞ্জেস, সেটাই তো 1 সেকেন্ড বা 2 সেকেন্ডকে ধরে নিতাম, কিন্তু সেটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো 1 সেকেন্ডের ডিউরেশনটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তো যাইটা স্লো হবে অথবা ফাস্ট হবে। সো বেসিক্যালি যখন ডেল্টা থিটা অ্যামাউন্ট অফ টেম্পারেচার চেঞ্জ করে, তাহলে লেন্থটাও চেঞ্জ হচ্ছে, এল ইন্টু 1 প্লাস আলফা, হ্যাঁ কত হচ্ছে বলো, এল প্লাস ডেল্টা এল, ডেল্টা এল কত, এল আলফা ডেল থিটা। তখন নিউ টাইম পিরিয়ডটা কত আসছে, টি ড্যাশড 2 পাই √L'/G, পুট করে দাও 2 পাই √L ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা ডিভাইডেড বাই জি, করতে পারো? এটা করা যেতে পারে। আচ্ছা, আমি চাইছি কি টি ড্যাশটাকে ইনিশিয়াল টাইম পিরিয়ডের রেসপেক্টে একটা রিলেশন আনার চেষ্টা করছি, টি এর রেসপেক্টে লেখার চেষ্টা করছি, তাহলে এখান থেকে কিভাবে মডিফাই করা যেতে পারে, 2 পাই, আচ্ছা এইখানটা আমরা জোর করে √L/Gটা যদি বাইরে নিয়ে আসি, তাহলে বাকি যে ফ্যাক্টরটা পড়ে থাকছে 1 প্লাস আলফা ডেল থিটা, সেটা কি হচ্ছে, পাওয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাচ্ছে, মাইনাসটা প্লাস হাফ হয়ে যাচ্ছে না, রুট আছে, এটাও তো রুট অ্যাকচুয়ালি বেসিক্যালি, এটাও তো রুট, বুঝতে পারলি? সো এখানে কি লিখতে পারিস, 2 পাই √L/G মানেই হচ্ছে কি, ক্যাপিটাল টি, আর পরে থাকছে 1 প্লাস আলফা ডেল থিটা টু দি পাওয়ার হাফ। আচ্ছা, টু দি পাওয়ার হাফকে আমরা কি লিখতে পারি, বাইনোমিয়াল এক্সপ্যানশন করলে, হ্যাঁ বাইনোমিয়াল এক্সপ্যানশন করলে এই অর্ডারটা শুধু হাফটা কোথায় চলে আসে, ভেতরে, হাফ আলফা ডেল থিটা, মানে এই যে এক্সপ্রেশনটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা বাইনোমিয়াল এক্সপ্যানশন করলে শুধু ফার্স্ট অর্ডার অবধি আমি ভ্যালুটা নিচ্ছি 1 প্লাস এন এক্স, এরপরে আরও অর্ডার আছে সেগুলোকে নেগলেক্ট করা হচ্ছে, এই ফর্মটা একটু মাথায় রাখিস। যখন এই ভ্যালুটা খুব স্মল, আলফা ডেল্টা থিটা, যখন এক্সটা ইজ ভেরি স্মল, তখন আমরা এটা লিখতে পারি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 1 প্লাস এন এক্স।
সেটাই লিখলাম, 1 প্লাস আলফা ডেল থিটা হোল টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু 1 প্লাস হাফটার ভেতরে চলে আসো। ঠিক হলো? তাহলে আমাদের এখানে জানার বিষয়টা কি, এখানে আমি কি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে চাইছি। সো আমাদের এখানে দরকার হচ্ছে কতটা টাইম পিরিয়ডটা চেঞ্জ হলো, তাই না? কতটা টাইম পিরিয়ড চেঞ্জ হচ্ছে, কতটা চেঞ্জ হচ্ছে ডেল্টা টি, সেটা ইজ ইকুয়ালস টু ফাইনাল টাইম পিরিয়ড মাইনাস ইনিশিয়াল। তাহলে মাইনাস করো, দেখো কত আসছে, পরে থাকছে হাফ টি আলফা ডেল থিটা, তাই না? হ্যাঁ, হাফ টি আলফা ডেল থিটা। তো এক্সপ্রেশনটা তো মনে রাখতেই পারি আমরা, চেঞ্জ ইন টাইম পিরিয়ড ইকুয়ালস টু হাফ টি, হাফ ইনিশিয়াল টাইম পিরিয়ড ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা, মানে চেঞ্জ ইন টেম্পারেচার। তা বেসিক্যালি ধরো, তার মানে তুমি কতটা মেজার করছো, তুমি টাইম পিরিয়ড মেজার করছো টি, যে কোনো পেন্ডুলামের, কারো টাইম পিরিয়ড 5 সেকেন্ড হতে পারে একটা কমপ্লিট অসিলেশনে, কারো 2 সেকেন্ড হয়, পেন্ডুলাম ক্লকে 2 সেকেন্ড। তো সেখানে কতটা এরার আসছে, কতটা এরার আসছে, এখানে ধরো আমি ইনক্রিজ করেছে, এখানে হিট সাপ্লাই করেছো, এখানে হিট কি করেছো, টেম্পারেচারও ইনক্রিজ করেছে, লেন্থ ইনক্রিজ করেছে। লেন্থ ইনক্রিজ করলে টাইম পিরিয়ডটাও কি হয়েছে, দেখ উপরটা ইনক্রিজ করলে টিও তো ইনক্রিজ করে, টাইম পিরিয়ড ইনক্রিজ করে ঘড়িটা ফাস্ট হয় না স্লো হয়, ক্লক স্লো ডাউন, স্লো ডাউন করলে মানে টাইমটা অ্যাকচুয়ালি গেইন করছিস না লস করছিস, স্লো হয়ে যাচ্ছে তো, লস কি হচ্ছে, লস ইন মেজারমেন্ট, তাই না? মেজারমেন্টে লস হচ্ছে, তাহলে সেই লসটা কত, লস ইন টি টাইম পিরিয়ড মেজারমেন্টে কতটা লস হচ্ছে, ডেল্টা টি অ্যামাউন্ট অফ লস হলো, ধর 2 সেকেন্ডের জন্য লস হলো 0.1 সেকেন্ড হয়তো, বা 0.05 সেকেন্ড, এই ডেল্টা টি ভ্যালু কত বের হলো, সাপোজ 0.05, মানে প্রত্যেক অসিলেশনে 0.05 সেকেন্ড করে কি হচ্ছে, স্লো ডাউন করে যাচ্ছে। তো তোকে বললো তুই 1 ঘন্টায় কি মেজার কর, কমপ্লিট কত 1 ঘন্টা ধরে মেজার কর, তাহলে 1 ঘন্টায় কতটা লস হবে। সো আমরা কি লিখতে পারি তখন ইকুয়েশনটা, লস ইন, যে কোনো সেকেন্ডের জন্য বার করতে দিয়েছে, 1 ডের জন্য কতটা লস হলো, সেকেন্ডে কনভার্ট করে নিলাম, হ্যাঁ একদিনকে, তো টি সেকেন্ডস ইকুয়ালস টু কতটা চেঞ্জ, তাহলে ডেল্টা টি বাই টি ইন্টু স্মল টি, তাই না? ইম্পর্টেন্ট রিলেশন, যেখানে ডেল্টা টি তো আমরা এখানে এই ফর্মুলা দিয়ে পেয়ে যাচ্ছি, আর টি তোমার কতক্ষণের জন্য তোমার লস, 2 ঘন্টায় লস বেশি হবে না একদিনে বেশি লস বেশি হবে, যত বেশি সময় তত বেশি স্লো, স্মল টি সেটাকে রিপ্রেজেন্ট করে। সেই এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, loss in t seconds equals to delta t by t into small t। হ্যাঁ নিউমেরিক্যাল দিতে পারে, তো যে কোনো ভ্যালু দিয়ে দিতে পারে, যে এত একদিনে কতটা লস হচ্ছে বার করো, ক্যালকুলেট করো, ফর 1 ডে লসটা বার করো। এনি ডাউট? দেখো অ্যাপ্লিকেশন করতে হবে, শুধু থিওরি না, তার সঙ্গে কি বলেছে, তাহলে এই প্রবলেমটাকে আমরা কাজে লাগাতে পারি, এই থিওরিটাই কনসেপ্টটাকে আমরা একটা প্রবলেমে দিয়েছে না, যে বলছে ফর এ সেকেন্ডস পেন্ডুলাম ক্যালিব্রেটেড অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস অপারেটেড অ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হচ্ছে, টেম্পারেচার ইনক্রিজ করেছে, তাহলে গেইন আর লস ইন 1 ডে। তো প্রথমত কি হবে, গেইন করবে না লস করবে, বা স্লো করবে, স্লো ডাউন করছে নাকি ফাস্ট হচ্ছে, ফাস্ট হলে গেইন, স্লো হলে লস, হ্যাঁ স্লো ডাউন করছে তাহলে লস হচ্ছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করা যাবে তো গেইন আর লসটা, এখানে লস আর গেইন কত, গেইন হচ্ছে না, এখানে কি হচ্ছে, লস হচ্ছে, তাহলে লস কত দিনে, ইন 1 ডে, একদিনে টোটাল লসটা জানতে চাইছে, ইন 1 ডে তে লস কত, আর সেকেন্ড পেন্ডুলামে ডেল্টা টি, তার মানে একদিনে লস হচ্ছে ডেল্টা টি বলে লিখতে পারি এটাকে আমরা, লস ইন টি সেকেন্ডস ডেল্টা টি, তাহলে ডেল্টা ক্যাপিটাল টি বাই ক্যাপিটাল টি ইন্টু জাস্ট টি, তাই না, নাকি পুট করে দিতে পারিস, ডেল্টা টি কত দেওয়া আছে, ডেল্টা টি বাই টি কত আসছে, হাফ আলফা
del theta into t. আলফা গিভেন আছে 1.2 into 10 to the power minus 5, del theta কত 30 minus 20, টাইম কত 1 ডে, 1 ডেকে সেকেন্ডে কনভার্ট করবো, তাই তো? তাহলে এত সেকেন্ডের একটা লস, ক্যান ইউ ক্যালকুলেট ইট? ক্যালকুলেট করা যাবে কত আসছে? ইভেন চেক ইট। 0.6, মোটামুটি একদিনে দেখো কতটা লস আসছে। স্লো হচ্ছে কতটা, 4 মানে -1 করে নিই, আর বাকিটা 24 into 6, 636 সেকেন্ড মতো, এইরকম কিছু একটা আসছে। আসলে কত হয়, কত সেকেন্ড আসছে? 0.06 into 24 into 36 সেকেন্ড, যা আসবে সেটা আনসার। 51.84 সেকেন্ড মতো, 52 সেকেন্ড, মানে মোটামুটি 1 মিনিটের কাছাকাছি একটা কিছু, মানে একদিনে 1 মিনিটের একটা স্লো ডাউনের ব্যাপার আসছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। টেম্পারেচার চেঞ্জের জন্য আর কিসের উপর এফেক্ট হতে পারে? দেখো ডেনসিটি চেঞ্জ হবে লিকুইডে, তাই না? টেম্পারেচার রাইজ করলে ভলিউমের একটা চেঞ্জ আসছে, মাস কনস্ট্যান্ট, ভলিউম চেঞ্জ হচ্ছে, ডেনসিটি চেঞ্জ হচ্ছে। ডেনসিটির এক্সপ্রেশনটা আমাকে একটু বার করতে হবে এখানে। ডেনসিটি অর্থাৎ আমরা লিকুইডের ধরে নিচ্ছি মাস m, ভলিউম v, আর কোএফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন গামা, ডেনসিটিকে আমরা রো সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, এগুলো আমার জানা জিনিস। রো হচ্ছে ডেনসিটি, আর বাকিগুলো তো জানা। তাহলে ডেনসিটির সঙ্গে মাস এন্ড ভলিউমের রিলেশন কি? মাস বাই ভলিউম। নাও চেঞ্জ ইন ভলিউম কত? চেঞ্জ অফ ভলিউম, টেম্পারেচার চেঞ্জ করলে ভলিউম চেঞ্জ কতটা হয়? dV is equals to v gamma dt, টেম্পারেচার কতটা চেঞ্জ করলাম, dt অ্যামাউন্ট অফ চেঞ্জ করছি। তাহলে গুড করে দাও, এখানে তুমি নিউ যে ইনিশিয়াল ভলিউম হচ্ছে v, ইনিশিয়াল ভলিউমটা v আছে, ফাইনাল ভলিউম v ড্যাশড, সেটা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? v প্লাস dv। সো নিউ ডেনসিটি কত হয়ে যাবে? m তো কনস্ট্যান্ট বাই v ড্যাশড, তাহলে m ডিভাইডেড বাই v প্লাস dv লিখতে পারি আমরা, তাই না? তাহলে m ডিভাইডেড বাই v প্লাস dv এর জায়গায় কি লিখতে পারি? v গামা dt, নিউ রো ড্যাশড উইথ রেসপেক্ট টু ইনিশিয়াল রো, শুধু কি থাকবে? বাকি সমস্ত কিছু কনস্ট্যান্ট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে চাইছি, সিম্পলিফাই করতে চাইছি। তাহলে m এর ভ্যালু কত? m টা কত? রো ইনটু v লিখতে পারিস, ডিভাইড বাই v প্লাস v গামা dt, তাই না? সো এবার কি লেখা যেতে পারে? v টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সো রো ড্যাশ ইকুয়ালস টু কি আসছে? রো ড্যাশ ইকুয়ালস টু রো ডিভাইডেড বাই 1 প্লাস গামা dt, 1 প্লাস গামা dt। তাহলে এখান থেকে রো আর উপরে নিয়ে গেলে কি হচ্ছে? 1 প্লাস গামা dt টু দি পাওয়ার মাইনাস 1, 1 প্লাস গামা dt টু দি পাওয়ার মাইনাস 1। আর dt যদি কি হয়? ইফ dt ভেরি স্মল হয় তাহলে এই ফ্যাক্টরটাও খুব ছোট, আবার ওই ফর্মটা চলে আসছে বাইনোমিয়াল এক্সপ্যানশনে, দ্যাট মিন্স 1 প্লাস x টু দি পাওয়ার n
ইজ ইকুয়ালস টু 1 প্লাস এনএক্স। এটাকে যদি কাজে লাগাও তাহলে এক্সপ্রেশনটা কি পাচ্ছ বলো, 1 মাইনাস 1 আগে চলে আসছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো ডেনসিটি কি করছে, টেম্পারেচার রাইজ করলে ডেনসিটি কি করছে, ডিক্রিজ করে, যেটা তো আমরা জানি। টেম্পারেচার ইনক্রিজ করলে ভলিউম ইনক্রিজ করে, ডেনসিটি ডিক্রিজ করে, এবং সেই ডেনসিটির এক্সপ্রেশনটা হচ্ছে তার মানে কি, রো ড্যাশ ইকুয়ালস টু রো ইনটু 1 মাইনাস গামা ডিটি আসলো। সেটা ওটা প্লাস ছিল ভলিউমের ক্ষেত্রে, আর ডেনসিটির জন্য মাঝখানে শুধু একটা মাইনাস। তো গামা দিয়েও তো রো দিয়েও তো আমাদের নিউমেরিক্যাল দিতেই পারে, ডেনসিটি হয়তো দেওয়া আছে বিভিন্ন রকমের, সেখান থেকে ক্যালকুলেশন করতে দিল। গামা যেখানে হচ্ছে কি কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন, গামা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। সো এই হচ্ছে অ্যানালিসিস হিট অ্যান্ড টেম্পারেচারের ফার্স্ট পার্টটা। ওকে, নেক্সট দিন আমরা ক্যালোরিমেট্রি, যদিও তোরা কিছুটা ক্লাস 10 সেটা পড়েছিস, তাও এখানেও আছে কিছুটা বেসিক জিনিসগুলো, সেগুলো থেকে আরেকটি এক্সটেনশন আছে, সেইটাই হচ্ছে থাকে। তারপরে হিট ট্রান্সফার নিয়ে আলোচনা করব, কন্ডাকশন, কনভেকশন, এবং সেখান থেকে নিউমেরিক্যালস করতে হবে। ওকে।